অ্যাটর্নি জেনারেলকে 7 কোটি টাকা আপনি ঘুষ দিয়েছেন। আপনার অফিস কক্ষের সাথে একটি গোপন কক্ষ রয়েছে। এগুলো খুব হাস্যকর, মানে এতই হাস্যকর আপনাদের এই পরিচালনা। জানা মতে আমি তো আর প্র্যাকটিক্যালি দেখি না কি দুর্নীতি করেছে, যেটা শুনছি। এখন এটা একটা ষড়যন্ত্র, আসলে উদ্দেশ্য কি বলা যাবে না। তারা অবশ্যই আইনের আওতায় আসবে। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট BRICM গবেষণায় যাদের প্রধান কাজ এবং যাদের গবেষণা হবে দেশ ও মানুষের কল্যাণে, সেই গবেষণার জায়গাটিতেই গত 5ই আগস্ট 2024-এর পর শুরু হয় আন্দোলন। রাস্তায় নেমে আসেন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীরা। ডাক্তার মালা খান BRICM-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। কিছুদিন আগেও করোনা কিট, ডেঙ্গু কিট, নিরাপদ পানি ইত্যাদি গবেষণায় আলোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডাক্তার মালা খান। কিন্তু হঠাৎ করেই কেন তাকে নিয়ে এই আন্দোলন? জানা যায় এই প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগে তাদের এই আন্দোলন। PhD ডিগ্রিতে জালিয়াতি, করোনা মহামারীর সময় VTM প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, নিজ অফিস কক্ষে গোপন কক্ষ, নিজের সকল অপকর্ম ঢাকতে সাবেক অ্যাটর্নি জেনারেলকে 7 কোটি টাকার ঘুষ দেওয়া এবং ঢাকায় 8টি বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাট, দক্ষিণখানে 3902% জমি। এত অভিযোগ নিয়ে আমরা হাজির হই মালা খানের সামনে। জি মিস মালা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ নিয়ে আপনাকে বহু কষ্টে আমরা পেয়েছি। আমি এ ব্যাপারে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। যেমন ধরুন, আপনি তো আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি লাভ করেছেন। জি, আমি ঠিক বলছি? জি। আচ্ছা, আমি যদি ঠিক বলে থাকি তাহলে UGC এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির PhD ডিগ্রি দেওয়ার মতো কোনো অনুমোদন নাই। তাহলে আপনি সেখান থেকে PhD ডিগ্রি কিভাবে পেলেন? PhD করার আগে আপনারা জানেন সরকারি অফিসারের নিয়ম অনুযায়ী আমি আমার প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি এই বিশ্ববিদ্যালয়ে PhD করার জন্য, এবং কি বিষয়ের উপর PhD করব সেটাও আমার সেখানে বলা ছিল। আমার কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করেছি। এর থেকেও বড় কথা হলো যে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক অফিসার এখান থেকে PhD নিয়েছে। এছাড়াও আরও রেগুলেটরি যেসব মন্ত্রণালয় আছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের অফিসাররাও এখান থেকে PhD ডিগ্রি গ্রহণ করেছে এই একই ইউনিভার্সিটি, একই বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে শুধুমাত্র আমার PhD-র ক্ষেত্রে কোথায় সমস্যাটা হলো সেটা আমার কাছেও বোধগম্য নয়। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে 2008-9 সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে স্পেশাল অ্যালোকেশনের আওতায় একটি গবেষণা প্রকল্পের ফলাফল হুবহু পাওয়া যায় আপনার PhD থিসিসে। এই যে 8-9 অর্থ বছরের বিজ্ঞান মন্ত্রণালয়ের স্পেশাল অ্যালোকেশনের একটি প্রজেক্টের ফলাফলের কথা বলছে, এটা কোন প্রজেক্ট? এটি আমারই কেমিক্যাল মেট্রোলজি সংক্রান্ত একটি গবেষণা প্রজেক্টের ফলাফল। সুতরাং আমার কোনো কাজের, আমার কোনো লিটারেচারের বা আর্টিকেলের অংশ আমার PhD থিসিসে থাকতে পারবে না, এটা আপনি কোন আইন থেকে বলতে পারছেন? 1 থেকে 6 সাল, এখানে কয় বছর? 5 বছর। আচ্ছা, 5 বছর। আপনার নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতায় উল্লেখ করা ছিল যে 14 বছরের অভিজ্ঞতা পূর্ণ না হলে আপনি এই পদে জয়েন করতে পারেন না। তাহলে 5 বছরে আপনি কিভাবে 14 বছর ফুলফিল করলেন? 2006 সালে আমি BCSIR এ যেই পদে নিয়োগ পাই বা আমি আবেদন করি সেটি হলো 9ম গ্রেডের একটি এন্ট্রি পোস্ট। 9ম গ্রেডের এন্ট্রি পোস্টে কোনো ধরনের অভিজ্ঞতার কি প্রয়োজন থাকে? এরপরে আমি সময়ের পরিক্রমায় এখানে একটি নতুন ইনস্টিটিউট আমি প্রতিষ্ঠা করি, সেখানে 138টি পদ আমি সৃজন করি। 2014 সালে সেখানেরই একটি পদে নিয়োগের জন্য, এমন না যে আমাকে কোনো বিশেষ সুবিধা দিয়ে সেই পদে বসিয়ে দেওয়া হয়েছে, সেখানেও সেই পদে আমাকে অন্যান্যদের মতো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সেখানে নিয়োগ পেতে হয়। দর্শক, চলুন সরজমিনে একবার BRICM থেকে ঘুরে আসি। এই প্রত্যেকটি অভিযোগের সত্যতা খোঁজার চেষ্টা করেছি আমরা। প্রথমেই আমরা এই আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করেছি।
আমরা বিষয়গুলো বিস্তারিত জানতে সরজমিনে যাই BRICM এ। আমাদের দেখে অনেকেই সেদিন ক্যামেরার সামনে কথা বলতে চাননি। আপনাদের চিফ সায়েন্টিফিক অফিসার মালা খানের বিরুদ্ধে আপনার কিছু অভিযোগ ছিল। আসলে এটা অফিসিয়াল ইস্যু, তো এটা এখন এটা অভিযোগটা তো আপনি পার্সোনালি করছেন অফিসিয়াল? আমি পার্সোনালি অভিযোগ করা হয়নি, আমি করিনি। অফিসিয়াল আমি যতটুকু জানি যে এখান থেকে একটা অফিসিয়ালি একটা ডকুমেন্ট গেছে মিনিস্ট্রিতে, ওখানে আপনার অভিযোগটা জানতে চাই। আমার অভিযোগ বলতে মানে যে বিষয়টা সামনে আসছে এটা যাতে সুষ্ঠু তদন্ত হয়। বিষয়টা কি, মানে আপনার কি ক্ষতি করেছে? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আচ্ছা দাঁড়ান, আমার এখানে ফোন দিয়েছে, দাঁড়ান একটু কথা বলে নিই। একটু কথা বলে নিই। তো ওটা আমার অভিযোগটা হলো যে অভিযোগটা সেটার উপর যাতে একটা সুষ্ঠু তদন্ত হয়। সেইটা কি? যেমন দুর্নীতির বিষয়ে আসছে। উনি আর্থিক কি দুর্নীতি করেছে আপনার জানা মতে? আমি তো আর প্র্যাকটিক্যালি দেখি না কি দুর্নীতি করেছে, যেটা শুনছি। দেখেন নাই? আমরা শুনেছি যে ওনার রুমে গোপন কক্ষ ছিল, এ ব্যাপারে আপনি কিছু জানেন? আপনি তো পাশাপাশি অফিস। গোপন কক্ষ বলতে ওই যখন এটা ডিসক্লোজ হয় তখন আমি ভিতরে ঢুকেছিলাম, এতটুকুই। ভিতরে দেখছেন যে গোপন কক্ষ ছিল? গোপন কক্ষ বলতে ভিতরে রুম ছিল দুইটা, এটা দুইটা রুম দেখছি আর কি। ওই রুমে মদের বোতল আর কি কি ছিল ওগুলো দেখছি? আমি ওটা দেখিনি, আমি প্র্যাকটিক্যালি ওটা দেখিনি মদের বোতল। কেউ কেউ এড়িয়ে চলে গেলেন, আর যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেদিন আমাদের সামনে কেউই কথা বলতে চাননি। যেমন ধরুন এই বৈজ্ঞানিক কর্মকর্তা, যিনি আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, বক্তব্য দিয়ে রাজপথ কাঁপিয়েছেন। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকারী এবং সর্বোপরি অযোগ্য একজন মহাপরিচালকের অতি শীঘ্র পদত্যাগ, এবং আমরা একজন দক্ষ বিজ্ঞান মনস্ক মহাপরিচালকের নিয়োগ দাবি করছি। অথচ আমাদেরকে বলছেন আমাদের সাথে কথা বলতে লাগবে উপর মহলের পারমিশন। আমার কাছে কোনো লিখিত অনুমতি নেই। লিখিত লাগবে না, মানে আমি আসলে ডিজি স্যারের কোনো লিখিত নির্দেশ ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারবো না। আমার নাম জাভেদ বিন আহমেদ। জাভেদ বিন আহমেদ কি হিসাবে আছেন? আমি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে আছি। আমাদের দুঃখ লাগলো যে আপনারা আমাদেরকে ডেকে এনে প্রেস কনফারেন্স করলেন, দেখাইলেন, বললেন, আর একই বিষয় নিয়ে আপনারা এখন বক্তব্য দিতে পারেন না। না ভাই, জি আমার রুলসে তো আছে যে আমি কথা বলতে পারি না, তো আমি সেই জন্য এটা আছে যে আপনি ডাইকাই না আমাদেরকে কথা বলতে পারেন, সেটা তো ভাই জি ভাই, এখন আপনি আপনার কমেন্ট করতেই পারেন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালানো এবং মালা খানের পদত্যাগ চেয়ে স্মারকলিপিতে সাইন করা অন্যান্যরাও বললেন ভিন্ন কথা। আচ্ছা, আপনি যেহেতু এখানে 2020 সাল থেকে আছেন এখানে, তাই না? তো আপনার তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনার নিজের কোনো অভিযোগ নাই? আপনার নিজের যদি অভিযোগ না থাকে তাহলে ওই দলে আপনি সাইন করেছেন কেন? আমাকে জোর করেই আসলে ভয়ভীতি দেখিয়ে সাইন করানো হয়েছে। আর এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এখন এটা একটা ষড়যন্ত্র, আসলে উদ্দেশ্য কি বলা যাবে না। যারা কাজ করবে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না, আমার মনে হয় এটাই উদ্দেশ্য। আচ্ছা, এরকম একটা উদ্দেশ্যের কারণে, এরকম একটা ষড়যন্ত্রের কারণে একটা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি ধ্বংস হয়ে যেতে পারে, তাই না? জি অবশ্যই, এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের দেশেরও বিষয় তো, কারণ এটা একটা নতুন ক্ষেত্র আমাদের দেশের জন্য। আমরা বেশিরভাগ জিনিসই বাইরে থেকে আমদানি করি, আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি। সব সরকারও চেষ্টা করতেছে যে আমরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সেখানে যদি বাধা দেয় তাহলে আপনারা বুঝে নেন যে বিষয়টা কোথায় কী থাকতে পারে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। যে করোনা মহামারীর সময় আপনি VTM প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি তো মনে করি যে আমার জীবনের এই VTM কাজটি অত্যন্ত অর্থবহ একটি কাজ ছিল। কারণ প্রথমত হলো VTM প্রকল্প বলে কোনো প্রকল্প ছিল না। VTM যেটা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া, তখন চায়না থেকে আমদানি করা হতো 480 টাকা করে, এবং সারা বিশ্বে এটার ডিমান্ডের কারণে প্রায়ই আমাদের সাপ্লাই চেইনটা ডিস্টার্ব হতো এবং আমাদের এই টেস্ট করতে আমরা সমস্যার সম্মুখীন হতাম। সরকারের কোনো ধরনের কোনো বরাদ্দ ছাড়া, কোনো প্রকল্প ছাড়া আমরা কিন্তু এই VTM তৈরি করলাম। 25 লক্ষ VTM আমরা সারা বাংলাদেশে CMSDর মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করলাম। আমার কাছে মনে হয় যে এই কাজের জন্য কিন্তু আমি সবার কাছ থেকে প্রশংসার দাবিদার, এবং এক সময়ে বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়া কিন্তু এই কাজের জন্য আমার প্রশংসাই করেছে। কিন্তু আমি জানি না কোন দুর্বৃত্তদের এই রকম ধরনের মিথ্যাচারের কারণে এই ভালো কাজটি আজকে মানুষের কাছে একটি দুর্নীতির কাজ হিসাবে উপস্থাপন করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। তার মানে আপনি বলতে চাচ্ছেন সেখানে কোনো রকম দুর্নীতি হয়নি? আমার জানা মতে এখানে কোনো ধরনের দুর্নীতি হয়নি। আপনার হাতে লেখা একটা ডায়েরি আমাদের হাতে এসেছে,
এবং সেখানের কয়েকটি পাতা সোশ্যাল মিডিয়াতেও আমি দেখেছি যে আপনি বিভিন্ন সময় কাদেরকে কত টাকা ঘুষ দিয়েছেন, কিভাবে দিয়েছেন। আপনার হাতে লেখা সেই ডায়েরিতে আপনারই হাতের লেখা, যেখানে দেখা যাচ্ছে 2021 সালে মামলার রায় আপনার পক্ষে নেওয়ার জন্য সাবেক অ্যাটর্নি জেনারেলকে 7 কোটি টাকা আপনি ঘুষ দিয়েছেন, যেটি আপনার নিজের হাতের লেখা এবং যেটি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে অলরেডি প্রচারও হয়েছে। তাহলে সেটি কিভাবে সম্ভব? আপনি কি সেই 7 কোটি টাকা তাকে দেননি? যেই মামলার কথা বলছেন সেই মামলায় রায় হয়েছে 2017 সালে। আমার ডায়েরিতে আপনারা বলছেন লেখা আছে 2021 সালে, এবং আপনারা বলতে চাচ্ছেন যে আমি ঘুষ দিচ্ছি সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি এই মামলার সাথে জড়িত ছিলেন। তো উনি তো 2020 সালের সেপ্টেম্বরে উনি ইন্তেকাল করেছেন। তাহলে কি ওনার মৃত্যুর পরবর্তীতে আমি যে ওনাকে এই ঘুষের টাকা দিয়ে আসছি? এগুলো খুব হাস্যকর, মানে এতই হাস্যকর আপনাদের এই পরিচালনা। আমি যা বলবো, একটা মানুষকে হেনস্থা করার জন্য মানে এর থেকে দুঃখজনক এবং ন্যাক্কারজনক কাজ আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। জি মালা খান, আপনার অফিস কক্ষের সাথে একটি গোপন কক্ষ রয়েছে, বা সেই কক্ষে কি হতো আসলে? বিষয়টি খুবই দুঃখজনক। 12ই আগস্ট আমাদের কিছু পথভ্রষ্ট বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী তারা আন্দোলনের মাধ্যমে আমাদের চাবি নিয়ে নেয় তাদের দখলে এবং আমাকে অফিসে ঢুকতে দেয় না। 12ই আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত আমি কিন্তু অফিসে ঢুকতেও পারিনি এবং চাবি তাদের দখলে থাকে। শুধু তাই না, তারা অন্যদেরকেও সেই ভবনে উঠতে দেয় না নিচে আন্দোলনের নামে। 9 সেপ্টেম্বর যে তারা প্রথমে একটি মিডিয়া নিয়ে আবিষ্কার করে এখানে একটি গোপন কক্ষ আছে, যেই কক্ষ সম্পর্কে তারা কেউ জানতো না, সেভাবেই প্রচার হয়। এবং সেই কক্ষটা যখন আবিষ্কার করে তখন প্রায় 100 খানেক লোক ওটার ভেতরে ছিল এবং তারা তন্ন করে সমস্ত কিছু তারা দেখে এবং আশ্চর্য হয়। তারাও কিন্তু ওই রকম মন্তব্য করে যে এর মধ্যে কি হতে পারে। প্রথম দিন 9 সেপ্টেম্বর টেবিলটার উপরে শুধু বইপত্র, ফাইলপত্র ছিল। 12ই সেপ্টেম্বরে সেই টেবিলে দেখা যায় যে 4-5টি মদের বোতল। তাহলে প্রথম যেদিন সাংবাদিক তারা যেখানে মিডিয়া যখন গেল তখন সেই মদের বোতলগুলো কোথায় ছিল? তাহলে এটা পুরোটাই তাদের সাজানো এবং ইমপ্ল্যান্টেড জিনিস। ভিন্ন কিছু সোর্স থেকে আমাদের কাছে এমন একটি রেকর্ড এসেছে যাতে একটি ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ওয়ার্ড দিলাম, আমি ভুল মানুষদের জন্য হচ্ছে এফোর্ট দিছি। এটা আমার তখন ফিল হয়েছে, এটা আমার পার্সোনাল ফিলিং। এটা আমি পরে প্রভু স্যারকেও ক্লিয়ার করছি যে স্যার আমার মনে হয়েছে আমি ভুল জায়গায় হচ্ছে এফোর্ট দিছি। আর আমি নিজেকে বোকা মনে করতেছি এখানে, কারণ আমি ম্যানিপুলেটেড হয়েছি। যদিও আমি এখন পর্যন্ত আমার লাইফে কখনো আমাকে ম্যানিপুলেট করতে পারে না কেউ, কিন্তু আমি এখানে ম্যানিপুলেটেড হয়েছি, আমি ব্যবহৃত হয়েছি। স্যার আমি এইসবের মধ্যে আর যেতে চাই না। ওই যে ওরা ম্যাডামের রুমে ভিডিওতে প্রেগন্যান্সি কিটটা পাইলো, তোমরা তো নিজে জানো যে প্রেগন্যান্সি কিটগুলো নিয়ে আমরা আমার সামনে নিয়ে ম্যাডাম হাজারবার এগুলো নিয়ে গল্প ম্যাডামের কাছে নিয়ে যাচ্ছি। এই কথাটা আমি বুঝলাম, আমি তো ওই সময় ছিলাম না, আমি একটু রিমকে মার্কেটে গেছিলাম। আমি আসার পরে শুনছি যে এরকম কি, তাই আমি বলছি যে এটা তো এমন হতে পারে যে আমাদেরই ডেভেলপ করা ঠিক ছিল, থাকতেই পারে। ডক্টর মালা খানের বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো সত্য হয় তাহলে তা সত্যি আমাদের জন্য হতাশার, আর যদি এসব তার বিরুদ্ধে চক্রান্ত হয় তাহলে তা দণ্ডনীয় অপরাধ। আইনের দৃষ্টিতে অপরাধ হলো প্রচলিত আইন বিধিবিধান লঙ্ঘন। এখন ডক্টর মালা খানের বিষয়টা আসলে আমরা যে তারকে যে হেনস্থাগুলো দেখছি, বিভিন্ন মিডিয়ায় প্রচারগুলো দেখছি, এখানে মানে আইন, সে কি আইন লঙ্ঘন করেছে, কি অপরাধ করেছে তা কিন্তু কেউই বলছে না। তার বলছে তার অনেক সম্পদ দুর্নীতি, কিন্তু আমি যতটুকু দেখলাম তার ফাইলগুলোকে দুর্নীতি দমন কমিশনে ইতিপূর্বে রিপোর্ট দিয়েছে, তার কোনো দুর্নীতির অস্তিত্ব পাওয়া যায়নি। সিআইডিতে কমপ্লেন করার পরে বলা হয়েছে যে সেখানে তার কোনো অপরাধ পাওয়া যায়নি। আর যে ডক্টরেট ডিগ্রির কথা হলো, যে ডক্টরেট ডিগ্রির মানদণ্ডটা কোথায় নির্ধারিত হয়? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি না, তাহলে এর মানদণ্ডটা কে নির্ধারণ করবে? এর জন্য তো অথরিটি আছে। এখন তার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে, সেই কমপ্লেনগুলোকে ডিপার্টমেন্টে করার পরে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, প্রতিষ্ঠানের কেউ হোক বাইরের কেউ হোক সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তার কাছে চাঁদা দাবি করা হচ্ছে এবং সে চাঁদা পরিশোধ করতে বাধ্য হয়েছে, তার বাচ্চাকে অপহরণের হুমকি দিয়েছে, সে তো ভিক্টিমাইজ হয়ে গেছে। এই আর একটা বিষয় আমরা যেটা দেখলাম যে একটা রুমের অস্তিত্ব আমরা একটা বিভিন্ন মিডিয়ায় দেখলাম, এটা তো আসলে মালা খানের বিল্ডিং না। এটা যদি তার বাড়ি হইতো তাহলে বলা যেত সে একটা রুম করেছে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখন সরকারি নির্দেশে অথরিটি আছে, সেখানে ইঞ্জিনিয়ার ছিল, তারা বিল্ডিং করেছে, তারা ইন্সপেকশন করে ভবনটাকে অনুমোদন দিয়েছে, তারপরে এই ভবনটা তার একটা অফিস, এটা তো তার ব্যক্তিগত বিষয় না। এখন এখানে ভবনটা কীভাবে নির্ধারিত হয়েছে সেখানে তার তো কোনো অপরাধের অস্তিত্ব নাই। তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা থাকে ডিপার্টমেন্ট আছে। এখন যারা এই কাজগুলো করছে তারা অপরাধী এবং
তারা অবশ্যই আইনের আওতায় আসবে। দর্শক, বিজ্ঞানী একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ, যাদের মেধা ও গবেষণালব্ধ ফলাফল দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই BRICM এর মতো একটি সরকারি প্রতিষ্ঠান দেশের গবেষণার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখুক। আলী আসগর ইমন, ATN বাংলা, ঢাকা।